দর্শক শুভেচ্ছা নেবেন যে ইদানিং খবরে কয়েকটা জিনিস খুব কয়েকটা বাক্য আমি বলি এটাকে বাক্য যেটা রেজাউল করিমের একটা আইনি ব্যাখ্যা ইউটিউবে ঘুরে তারপরে আরেকটা হইল নির্বাচন ডিসেম্বরে নির্বাচন এবং কেউ বললে হয়তো বা জুনে নির্বাচন তারপরে আরেকটা সেন্সিটিভ বিষয় যেটা হলো যে বাংলাদেশের 90-এর দশকের টেরর যেটা সুব্রত বাইন এই তিনটে ব্যাপারে আমরা যে কথা বলবো তাই আসেন আমরা প্রথম কথা বলি আমরা যেটা রেজাউল করিমের যেই মন্তব্য রেজাউল করিম যে মন্তব্য করছে এই মন্তব্যতে দেখা যায় যে রাষ্ট্রপতি যে হয়তো বা স্বীকার করে নাই বা বলে নাই যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে এটা একটা সেন্সিটিভ ব্যাপার এটা রাষ্ট্রপতি করে নাই বলে নাই যে তার কাছে আছে তারপরে সে হাইকোর্টে সে কোনো এর জন্য রেফারেন্সের জন্য পাঠায় নাই কিন্তু তার কাছে একটা রেফারেন্স আসছে যেটা হয়তো বা আইনমন্ত্রী পাঠাইছে এখন রেজাউল করিমের কথা হলো যে আইনমন্ত্রী তো উপস্থিত ছিল না 5 তারিখে আইনমন্ত্রী তো কোনো উপস্থিতি দেখা যায় নাই মন্ত্রণালয়ে সে অ্যাবসেন্স ছিল তাইলে কীভাবে হয়তো আইনমন্ত্রী আইন সচিবকে বলল যে রেফারেন্স পাঠাইতে সুপ্রিম কোর্টে 106 ধারা মোতাবেক যে রেফারেন্স পাঠাইতে কীভাবে বললো এটা খুব সুন্দর এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আলোচনার জন্য এটা একটা খুব ভালো জিনিস এবং হাইকোর্টের পজিশন হাইকোর্টে অনেক সময় ওই সময় হাইকোর্টের বিচারপতিরা কে কোথায় ছিল 5 তারিখ তো বাংলাদেশে পুরো এলোমেলো ছিল ঢাকা শহরে এলোমেলো ছিল তো কে কোথায় ছিল যে এটা তো কোনো হদিস নাই যে প্রধান বিচারপতি কি তার এজলাসে ছিল কিনা বা অন্যান্য বিচারপতিরা তাদের এজলাসে ছিল কিনা এটা একটা ব্যাপার তাইলে সে বলতেছে যে এটা হয় নাই নির্দেশও হয় নাই আইনমন্ত্রীর নির্দেশেও এই রেফারেন্সটা হাইকোর্টে যায় নাই এবং হাইকোর্টের বিচারপতিরও এটা অনুমোদন দেয় নাই রাষ্ট্রপতির কাছে এটা অনুমোদন দিয়ে পাঠায় নাই অতএব এই সরকার কি এটা সরকারও তো এটাকে সরকার বলে না উনি যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বলে উপদেষ্টা বলে তাই উপদেষ্টারা অবৈধ ঠিক আছে উপদেষ্টা অবৈধ হইলে বৈধ তো কারা এখানে বৈধ এখন পর্যন্ত বৈধতা আছে আওয়ামী লীগের তাহলে হয়তো আওয়ামী লীগকে এসে পড়বে নাকি আওয়ামী লীগ এসে বলুক না একবার যে এই সরকারটা অবৈধ আমরা বৈধ দেখি রেজাউল করিমের কতটুকু সাহস আছে তারপরে অন্যান্য যারা হয়তোবা বিভিন্ন জায়গায় পলায় আসেন চুরি করে হয়তোবা লন্ডন তারপরে আমেরিকা ইউরোপে আছেন ইন্ডিয়াতে আছেন এসে পড়েন না এসে পড়ে এরপরে আপনারা বলেন যে ওইটা তো ভুল ছিল সেনাবাহিনী প্রধানও বলবে যে এটা ভুল ছিল যে এটা ওই রাইট পজিশন হয়তো বা আওয়ামী লীগে এখন ক্ষমতা থাকতে পারে আসেন এসে পড়েন সাহস থাকলে এসে পড়েন না এখানে এই ইয়েতে কোনো গর্তের ভিতরে থেকে পলায় হয়তো বা বলেন যে আপনারা যে এটা ভুল ছিল রেজাউল করিম কি সুন্দরভাবে গেছে দেখেন রেজাউল করিমের একটু হিস্ট্রিটা বলি যে সে তারে বেলে কোন এক লোক উপকার করার পরে তার এক আত্মীয়র বাসায় গেছে আরেক আত্মীয়র বাসা থেকে আরেক আত্মীয়র বাসায় গেছে তারপরে তার একেবারে যে যারা ছাত্রলীগের সভাপতি বানাইছে ওই এলাকায় সেই আইসা তারে ওখান থেকে 12 কোটি টাকা চাইছে 12 কোটি টাকা চাওয়ার পরে সে এটা না দিয়া নেগোসিয়েশন করে চলে গেছে একটা মোটরসাইকেলের মাধ্যমে এটা বোকায় বিশ্বাস করবে না যে আপনি নেগোসিয়েশন করে চলে গেছেন বোকায় বলবো যে আপনি টাকা দিয়ে অবশ্যই চলে গেছেন 12 কোটির জায়গায় হয়তো বা আপনি 5 কোটি দিয়েছেন বা 7 কোটি দিয়েছেন টাকা যদি হয়তো বা ওই সময় এই কোনো কারো হাতে ধরা পড়ে থাকেন আপনি দেখা গেছে যে কোনো বিদ্রোহী বিএনপির যারা হয়তো বা আমরা তো দেখছি যে বিভিন্ন বাড়িঘর যে তল্লাশি করছে তারপরে আপনাদের জন্য স্পেশাল মাইক্রোবাস রেডি করে আপনারা টাকা দিয়েছেন চলে গেছেন ওই সময় আপনারা টাকা না দিয়ে যাইতে পারেন না আসেন আপনার আইনের ব্যাখ্যাটা দেই আইনের ব্যাখ্যা বলছেন 106 ধারায় আপনি এই হয়তোবা দিতে পারেন নাই রাষ্ট্রপতি এই আইনমন্ত্রী দেয় নাই এই ব্যাখ্যাটা আইনমন্ত্রী পৌঁছা নাই হাইকোর্টে এবং হাইকোর্টও এই ব্যাখ্যা
দেয় না, যেটা জালিয়াতি কথা আপনি বলতেছেন, ঠিক আছে, জালিয়াতি কথা। ওই সময় সবাই কোথায় ছিল? আমরা যদি দেখি যে হয়তো বা এই যে কিছুদিন আগে যেটা একটা বাইর হয়েছে, একটা লিস্ট বাইর হয়েছে, তো সবাই কিন্তু এই ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল। ক্যান্টনমেন্টের ভিতরে থাকাকালীন এবং ওই আইনমন্ত্রী, তারপরে পলক, আর হইলো যে এই আপনার সালমান এফ রহমান যে ধরা খাইছে, অন্যত সেনাবাহিনী তো ওনাদের র্যাবের হাতে তুলে দিছে। তো অতএব ওই আইনমন্ত্রীও কিন্তু ক্যান্টনমেন্টে ছিল। এখন আপনি কি বুঝতে পারেন না? আপনি কি ছোট বাচ্চা নাকি? আপনার কিসের এত বিজ্ঞ আইনজীবী হইলেন? কিসের এত মনে করেন যে বাংলাদেশে এত দুই প্রকার পার্লামেন্টারি আপনি ছিলেন, তারপরে এক সময় হয়তো বা আইন সম্পাদকও ছিলেন। আপনি যদি এটা না বোঝেন যে হয়তো আমি একটা বাংলায় বলে দিয়ে করে বাংলায়, আপনার আইনমন্ত্রী তখন ছিল হলো ক্যান্টনমেন্ট, ওনারা ইয়ার থেকে এই গণভবন থেকে, উনি ছিল গণভবন থেকে পলকও গণভবন ছিল, পলকরে তারপরে এই আইনমন্ত্রীরে নিয়ে গেছে ক্যান্টনমেন্ট নিয়ে ওখানে এই প্রথমেই হয়তো আপনি সেনাবাহিনীর প্রধান ওনাকে লিখিত নিছে যে এই আপনি লেখেন এখানে যে আপনি পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য আপনি সচিবরে ফোন দেন এবং সচিবরে লেখেন। তারপরে ওই সেনাবাহিনীর চাপে উনি হয়তোবা লিখতে বাধ্য হয়েছে যে রেফারেন্স পাঠানোর জন্য 106 ধারায় হাইকোর্টে এই রেফারেন্স পাঠানোর জন্য ওনারা বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার পরে এখন বিচারপতিরা কোথায় ছিল? বিচারপতিরা তো ক্যান্টনমেন্ট ছিল। আপনারা কি বোকা নাকি? আপনি কি বোকা আইনজীবী নাকি? আপনি বোঝেন না যে একটা আইনজীবী ক্যান্টনমেন্ট থাকুক, সে রাস্তায় থাকুক, একটা বিচারপতি রাস্তায় থাকুক এবং সে যে কোনো জায়গায় থাকুক, বাসায় থাকুক, সে ওই তার নিজের বাসায় কিন্তু সে কোর্ট বসাইতে পারে। অর্থাৎ এই প্রধান বিচারপতি যদি ক্যান্টনমেন্ট থাকে তাইলে ক্যান্টনমেন্টের ওই জায়গায় সে কোর্ট বসাইতে পারে। যদি এনায়েতুল করিম ক্যান্টনমেন্টের ভিতরে থাকে তাহলে ক্যান্টনমেন্টের ভিতরেই সে কোর্ট বসাইতে পারে। এবং অন্যান্য আরও 4 বিচারপতিরা যদি হয়তো বা বাসায়ও থাকে তাইলে তারা অনলাইনে কোর্ট বসাইতে পারে, কোর্ট বসায়া এটারে স্বাক্ষর দিতে পারে। আপনি এত বোকা মানুষের হয়তো এত বোকা পাবেন কেন? মানুষ কি আইন বোঝে না? এইভাবেই সরকার গঠন হয়। এবং আপনার প্রেসিডেন্ট যে বলে যে উনি পায় নাই, উনি একটা ভঙ্গিমা ধরছিল কি এর আগে হয়তোবা যে একটা সমস্যায় ফেলান যায় কিনা, সরকারের একটা সমস্যা ফেলাইতে পারলে ভালো হয়, তাইলে হয়তোবা যে আমি আবার দেখি আওয়ামী লীগরে আনতে পারি কিনা। এত সোজা নাকি? এখন যে উনি যে বাইরেতে পারে না, প্রেসিডেন্ট তো হয়তো বা কোনো ইউনিভার্সিটিতে কনভেনশনে যেতে পারে না। ঢাকা ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, নর্থ সাউথ বিভিন্ন ইউনিভার্সিটিতে ওনার কনভেনশনে যাওয়াটা কিন্তু একান্ত মনে করেন ওনার দায়িত্ব। উনি হয়তো বা ওখানে যাইতে পারেন না, উনি কোনো অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাইতে পারেন না। শুধু একটা অনুষ্ঠানে গেছে, যেটা হলো বিজয় দিবসের একটা অনুষ্ঠানে গেছে এবং প্রচুর গার্ড দিয়ে নিয়ে গেছে। উনি যে বন্দি, আপনি কি বোঝেন না? আপনি কি বোঝেন না উনি যে বাসাতে বাড়িতে পারেন না, উনি যে বন্দি? ওনার ওই ইয়ের ব্যাপারে সঠিক কথা কেন বলেন না? আপনাদের তো যান বাঁচাই দিচ্ছে সেনাবাহিনী যদি আপনাদের যান না বাঁচা দিত তাহলে আপনাদের হয়তো বা এই মুরগি যেভাবে ছিলে না এইভাবে ছিলে ফেলাইতো। এইভাবে ছিলে বাংলাদেশের লোকজন আপনাদের হয়তো বা আড্ডি এক জায়গায় রাখতো আর মাংস এক জায়গায় রাখতো। কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনীর কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সমস্ত উল্টোপাল্টা দেশ বিদেশ থেকে না বইলা কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে সেনাবাহিনী আমাদের আব্বার মতো কাজ করছে, যেটা আমাদের যান বাঁচাই দিছে। এর থেকে হয়তো বা পাবলিক থেকে মব তো বলে এখন, ওই সময় তো তারা বিপ্লবী ছিল। 5 তারিখ থেকে 8 তারিখ 10 তারিখ 12 তারিখ 15 তারিখ বহুত তারিখ পর্যন্ত তারা কয়েক মাস বিপ্লবী ছিল। এখন হয়তোবা আপনারা হয়তোবা বলে সেনাবাহিনীর প্রধান এখন বলে যে মব দমন করবে, কিন্তু মব না তো, ওরা ছিল বিপ্লবী আছে। আরে এবার আসি আমরা একটু যে সুব্রত বাইনের কথা। যে এখন একটা আপনারা একটা হয়তো বা যে কোনো সংস্থা বা বাংলাদেশের বড় সংস্থা বা যে কোনো জনে উঠাইছেন যে সুব্রত বাইন একটা ইন্ডিয়া মিশন নিয়ে আসছে যে সুব্রত বাইন এই তারেক রহমানরে খুন করার জন্য লন্ডন যাবে, যেটা আওয়ামী লীগ তাদের লন্ডন পাঠাইতে চাইছে। এটা একটা ভুল ধারণা, একটা ভ্রান্তিকর তথ্য, যেটা সুব্রত বাইন ভালো করে তারেক রহমানরে চিনে। এই সুব্রত বাইন বিএনপি করে এবং সুব্রত বাইনের মনে করেন যে এই 90-এর দশকে যারা হয়তো বা আছেন আপনারা সবাই জানেন যে সুব্রত বাইন বিএনপির হয়তো বা এই তারেক রহমান বলেন, আপনি হয়তো বা খালেদা জিয়া বলেন যে ওনার জন্যই তার এই সুব্রত বাইনের জানটাই এতদিন বাইসা ছিল। নাহলে ওই যে 2002 সনে যে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না, এই ক্লিন হার্টে সুব্রত পড়ে যায়। সুব্রতকে বলছে যে না, দেশের অবস্থা ভালো না, তুমি ইন্ডিয়া চলে যাও। তারপরে সে ইন্ডিয়া চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আবার মনে করছে যে হয়তো ক্ষমতা আসবে, এই জন্য দেশে আসছিল। ঠিক আছে, আপনারা উল্টাপাল্টা তথ্য দিয়েন না, উল্টাপাল্টা কথা বললেন না যে তারেক রহমানের মাইরা ফেলানোর জন্য এমন কোনো ক্ষমতা নাই যে হয়তো বা লন্ডনে যায় তারেক রহমানের মাইরা ফেলাইব। ওইটা খুব ভালো এবং সুশৃঙ্খল দেশ,
ওইটা বাংলাদেশের মতো দেশ না যে হয়তো একজনের থাপড় দিব একজনের মাইরা ফেলবো, এটা করা যায় না, এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। তারপরে সুব্রত বাইন এবং নির্বাচন ডিসেম্বরে বা জুনে। এখন প্রধান উপদেষ্টা বলতেছে যে নির্বাচন হবে জুনে, আর বলতেছে যে বিএনপি একেবারে ডিসেম্বরে নির্বাচন হলে নিবে, না হলে আর নিবেই না, এরকম একটা মনে করেন যে প্রতিজ্ঞা করে ফেলাইছে। এই প্রতিজ্ঞা করার কারণই হলো যে সংস্কার, ওই যে সংস্কারের ভিতরে প্রোক্লামেশন থাকবে, জুলাই প্রোক্লামেশন। এই জুলাই প্রোক্লামেশনে মনে করেন যে হয়তোবা এখানে অনেক রাজনীতিবিদদের হাত পাও বাধা থাকবে, যার জন্য এই প্রোক্লামেশনে বিএনপি এগ্রি হইতেছে না, বিদায় মনে করেন যে হয়তো বা ডিসেম্বরে নির্বাচন করলে আর এই প্রোক্লামেশনটা হবে না, করতে পারবে না। এই অবস্থায় এটা দিবে না, এই অবস্থায় এটা ডক্টর ইউনূস দিবে না। হয়তোবা যদি অনেক অবস্থা এরা খারাপ করে যায়, দেখা যায় যে আবারও অবরোধ এরকম সৃষ্টি করে, তাইলে একসময় উনি হয়তোবা এই অনলাইনে এগুলো সব কিছু দিয়ে দিবে যে আমার এই যে এই কাজগুলো বাকি ছিল, যেগুলো আমি করতে পারি নাই, এইগুলো হয়তো আমাদের এই পার্টি বিএনপি বা বিভিন্ন যে পার্টি তারা বাধা দিছে সেই পার্টির নামগুলো বইলা সে অস্তে চলে যাবে, এটাই হবে। এবং দেশ একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে পড়বে। আমার আগের ভিডিওটা তো আমি বলছি যে দেশে একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে পড়বে, যেটা হলো যে হয়তোবা এখানে এই রাজনীতিবিদ হয়তোবা দেখা গেছে বিএনপি আর হলো যে জামাত, এনসিপি, বিভিন্ন হয়তোবা দেশপ্রেমিক যারা আছে, এটা একটা গ্রুপ হবে, দেশটা দুইটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে পরে একটা দীর্ঘদিনের জন্য একটা গৃহযুদ্ধে চলে যাবে। অথবা আরেকটা জায়গা আছে যেটা সেনাবাহিনী টেক ওভার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।